তাহলে ঘর্ষণ বা ফ্রিকশন, ঘর্ষণ আমরা কাকে বলবো? ঘর্ষণ হচ্ছে যে আমাদের একটা তলের উপর আমরা ধরলাম এটা একটা স্থির তল আছে, এই তলের উপর আর একটা তল যখন বা একটা বস্তুর উপর আর একটা বস্তু যখন গতিশীল হওয়ার চেষ্টা করবে তখন এই সংস্পর্শ তলে একটা বল ক্রিয়া করবে, সেই বলটাকে বলবো আমরা ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে ঘর্ষণটা হচ্ছে একটা বস্তুর উপর আর একটা বস্তু যখন গতিশীল হওয়ার চেষ্টা করবে বা গতিশীল হওয়ার উপক্রম করবে তখন এই স্পর্শ তলে একটা বল ক্রিয়া করে। তার মানে আমরা বলবো যে একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তুর যখন আপেক্ষিক গতি থাকে তখন ওই বস্তুর স্পর্শ তলে একটা বল ক্রিয়া করে, সেই বলটাকে আমরা বলি ঘর্ষণ বল। এখন ঘর্ষণ বলটা সবসময়ের জন্য বস্তুর গতি যেদিকে হবে তার বিপরীত দিকে ক্রিয়া করবে। ঘর্ষণ বলটা গতির বিপরীতে এবং সংস্পর্শ তলে ক্রিয়া করবে। এখন এই ঘর্ষণ বল কঠিনের মধ্যে ঘর্ষণ থাকে এবং কঠিন তরলের মধ্যেও থাকে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে যেটা আসবো সেটা হচ্ছে যে কঠিনের মধ্যে যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি। প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ঘর্ষণ কাকে বললাম, আমরা সেটা দেখলাম। ঘর্ষণ আমরা কাকে বললাম? ঘর্ষণ হচ্ছে সেই বল যে বলটা একটা কঠিনের সঙ্গে আরেকটা কঠিনের যখন স্পর্শ তল থাকবে বা স্পর্শ করে থাকবে তখন ওই স্পর্শ তলে গতির বিপরীতে ক্রিয়া করবে যখন বস্তুদ্বয়ের মধ্যে একটা আপেক্ষিক গতি থাকবে। ঠিক আছে, তখন আমাদের ঘর্ষণ ক্রিয়া করছে। এখন এই যে ঘর্ষণ বলটা, সেই ঘর্ষণ বলটা কিভাবে, তাহলে আমরা দেখলাম যে ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলটা স্থির অবস্থায়ও ক্রিয়া করে এবং গতিশীল অবস্থাতেও ক্রিয়া করবে। আমরা একটু পরে দেখব যে স্থির অবস্থায় যে ঘর্ষণ বলটা ক্রিয়া করবে সেটাকে আমরা স্থিত ঘর্ষণ বল বলবো, এটাকে আমরা বলবো এফএফ ঘর্ষণ বল। কিন্তু এটা ঠিক আছে, এটা কিন্তু বল, ঘর্ষণ বল। এবং দেখো একটা বস্তু যখন এখানে থাকে বস্তুর ওজনটা নিচের দিকে ক্রিয়া করে, এটাকে আমরা ডাব্লিউ দিয়ে বললাম, এবং বস্তুটা লম্ব প্রতিক্রিয়া আর উপরের দিকে ক্রিয়া করছে। কেমন? তাহলে এবং এখানে যে ঘর্ষণ বলটা সংস্পর্শ তল বরাবর এই দিকে ক্রিয়া করছে সেটাকে বলছি আমরা এফএস। এখন এই বস্তু যখন গতিশীল হবে তখন কি এই সংস্পর্শ তলে কোনো ঘর্ষণ থাকবে? যখন থেমে যাবে তখন ঘর্ষণ না, আমি বলছি একটা তলের উপর একটা তল যখন গতিশীল থাকে তখন কি এখানে কোনো ঘর্ষণ থাকবে? যদি গতিশীল থাকে, একটা তলের উপর আরেকটা তল গতিশীল আছে, এখন গতিশীল অবস্থায় এই যে সংস্পর্শ তলে কোনো ঘর্ষণ থাকবে কি? থাকবে। ঠিক আছে, সেই ঘর্ষণ বলটাকে বলবো আমরা গতীয় ঘর্ষণ বল, সেটাকে আমরা এফ কে দ্বারা বোঝাবো। এখন কোনটা বেশি হবে? এই স্থির অবস্থায় বস্তুর মধ্যে যে ঘর্ষণটা সেটা থাকছে, আবার বস্তু যখন গতিশীল আছে তখনও একটা ঘর্ষণ থাকছে। কোন ঘর্ষণ বলটা বেশি মনে হচ্ছে? গতিশীল অবস্থায় না, আমরা দেখবো গতিশীল অবস্থায় যে ঘর্ষণ বলটা সেটা কম হবে এবং স্থির অবস্থায় যে ঘর্ষণ বলটা সেটা বেশি হবে। ঠিক আছে, এটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল এবং স্থিত ঘর্ষণ বলের মধ্যে। তার মানে ঘর্ষণ যেটা ক্রিয়া করছে দুটো বস্তুর মধ্যে, একটা স্থির অবস্থায় ক্রিয়া করছে আর একটা গতিশীল অবস্থাতেও ক্রিয়া করছে। আমরা দেখবো স্থির অবস্থায় যে ঘর্ষণ বলটা ক্রিয়া করছে সেই বলের মানটা কিন্তু বেশি হবে এবং গতিশীল অবস্থায় যে ঘর্ষণটা ক্রিয়া করবে সেই ঘর্ষণটা কিন্তু কম হবে। ঠিক আছে, তাহলে আমরা দুটো ঘর্ষণ বল পেয়েছি, একটা হচ্ছে স্থিত ঘর্ষণ বল আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। এটা স্ট্যাটিক ফ্রিকশন বলছি আর এটা কাইনেটিক ফ্রিকশন। ঠিক আছে, স্থিত ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল। ঠিক আছে, এইবারে আমরা আরেকটা বিশেষ ঘটনা দেখব, সেটা হচ্ছে যে এই যে স্ট্যাটিক ফ্রিকশন বলছি বা স্থিত ঘর্ষণ বলছি, এই স্থিত ঘর্ষণ বলটাকে আমরা সেলফ অ্যাডজাস্টিং বা স্বনিয়ন্ত্রিত বল বলি। এটা আমাদের কোশ্চেন আছে যে এই স্থিত ঘর্ষণ বলকে আমরা স্বনিয়ন্ত্রিত বলছি কেন? আমরা একটু দেখার চেষ্টা করবো যে কি হচ্ছে। দেখো যখন এই তলের উপরে আরেকটা বস্তু, আমরা বলছি এটা একটা স্থির তল, এই তলের উপরে কোনো একটা বস্তু আছে, এই বস্তুতে যখন আমরা কোনো বল প্রয়োগ করছি না, অর্থাৎ আমরা যখন বলছি যে F = 0, তখন এখানে ঘর্ষণ কত? মানে এই তলের উপরে এই তলটা আরেকটা বস্তু আছে, একটা তলের উপর তল আছে বা একটা বস্তু আছে এবং এই বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, ওই মুহূর্তে ঘর্ষণ বল বা স্থিত ঘর্ষণ বলের মান কত হবে? 0। ঠিক বলেছেন। স্থির অবস্থায় যখন স্থির থাকছে
তখন শূন্য হবে, ঠিক আছে। এইবারে আমরা কি করলাম, এখানে বলটা একটা বল প্রয়োগ করলাম, কিন্তু সেই বলের মানটা শূন্য না হয়ে এমন একটা দিলাম যাতে বস্তুটা গতিশীল হয়নি, কিন্তু আমরা একটা বল প্রয়োগ করেছি। ওই মুহূর্তে কি ওখানে স্থিত ঘর্ষণ বলের মানটা কত হবে? নেক্সট কি বললাম, এইখানে f ইজিক্যাল টু আমাদের 0 ছিল, এখানে আমরা f নট ইজিক্যাল টু 0, মানে f এর একটা মান দিচ্ছি, কিন্তু এমন মান দিচ্ছি যে বস্তুটা গতিশীল হয়নি। তাহলে ঘর্ষণ বল কত? তাহলে ঘর্ষণ বল কি থাকবে কি থাকবে না, এটাই জানি। থাকবে। তার মানে যখন তুমি বলতে এসে যে যখন বল প্রয়োগ করছি না তখন ঘর্ষণ থাকছে না, যখন বল প্রয়োগ করছি তখন ঘর্ষণ থাকবে। কি করে বুঝছি থাকছে? কারণ যদি এখানে কোনো ঘর্ষণ না থাকতো, আমি সামান্য বল প্রয়োগ করলেই বস্তু গতিশীল হয়ে যেত। তারপরে আমি বল প্রয়োগ করছি অথচ বস্তু গতিশীল হচ্ছে না, কেন? বস্তু কিছু একটা অংশ থাকছে যেটা গতির বিরুদ্ধে কাজ করছে। আমি বল প্রয়োগ করা সত্ত্বেও, মানে f নট ইজিক্যাল টু 0 হওয়ার সত্ত্বেও বস্তুটার মধ্যে কোনো গতি এলো না কেন, বা বস্তুটা গতিশীল হলো না কেন? তার মানে আমি বুঝতে পারলাম যে বল প্রয়োগ করার ফলে এখানে কিছু একটা এমন একটা ঘটনা ঘটছে, বা কিছু একটা প্রপার্টি এইখানে আছে যার কারণে বস্তুটা গতিশীল হয়নি বা ওর গতির বিরুদ্ধে ক্রিয়া করছে। সেটাকেই বলছি আমরা স্থিত ঘর্ষণ বলের মান। স্থিত ঘর্ষণ বল বলছি, তার মানে এখানে একটা স্থিত ঘর্ষণ বল আছে, সেই স্থিত ঘর্ষণ বলটার জন্যই কিন্তু বস্তুটা গতিশীল হয়। এবার আমি ফোর্সটা আর একটু বাড়ালাম, দেখলাম তখনও কিন্তু গতিশীল হয়নি। এবার বলটা বাড়াতে বাড়াতে একটা মানে গিয়ে দেখবো বস্তুটা গতিশীল হচ্ছে, তার মানে কেন ওই মুহূর্তে গতিশীল হলো? আমরা বলবো স্থিত ঘর্ষণ অপেক্ষা আমাদের প্রযুক্ত বলটা তখন বেশি হলে বস্তুটা গতিশীল হবে। তার মানে যখন Fs ইজ গ্রেটার দেন, যখন আমি বলবো যে F ইজ গ্রেটার দেন যখন Fs হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের প্রযুক্ত বলটা যখন স্থিত ঘর্ষণ বল অপেক্ষা বেশি হচ্ছে, তখন কিন্তু বস্তুটা গতিশীল হতে শুরু করলো। তার মানে আমরা কি দেখছি, একদম শুরুতে এখানে কোনো ঘর্ষণ ছিল না, আমরা যখন বল বাড়াচ্ছি আস্তে আস্তে করে ঘর্ষণ বলটা বাড়ছে, বাড়তে 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 স্থিত ঘর্ষণের মানটা একটা সর্বোচ্চ মানে পৌঁছচ্ছে, তারপরে বস্তুটা গতিশীল হচ্ছে। তার মানে স্থিত ঘর্ষণ বল যেটা আমরা পেলাম, তাহলে এটা সেলফ অ্যাডজাস্টিং, শুরুতে 0 ছিল, ঠিক আছে। পরে আমরা যত বল প্রয়োগ করেছি ওই ঘর্ষণের মানটা আস্তে আস্তে করে বেড়েছে, এবং একটা মানে গিয়ে আমরা কি দেখবো, একটা মানে গিয়ে স্থিত ঘর্ষণ মানটা সর্বোচ্চ হলো, তারপরে স্থিত ঘর্ষণটা বাড়ছে না, আমাদের প্রযুক্ত বলটা স্থিত ঘর্ষণ অপেক্ষা বেশি হলো, ফলে বস্তুটা তখন গতিশীল হলো। এই বস্তুটা তখন কি হচ্ছে, এই বস্তুটা তখন গতিশীল হচ্ছে। তাহলে বস্তুটা গতিশীল হতে গেলে প্রযুক্ত বলটাকে ঘর্ষণ বল অপেক্ষা বেশি হতে হবে, ঠিক আছে। এই গেল আমাদের স্থিত ঘর্ষণ, এবং বস্তুটা গতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মানে আমরা পৌঁছে গেল। তারপরে বস্তুটা যখন গতিশীল হয়ে গেল, তখন ওখানে যে ঘর্ষণটা ক্রিয়া করছে সেটা কিন্তু আর স্থিত ঘর্ষণ নয়, তখন যে ঘর্ষণটা ক্রিয়া করছে সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। এখন গতীয় ঘর্ষণ বলটা স্থিত ঘর্ষণ বল অপেক্ষা কম, ফলে একটা বস্তু যখন গতিশীল থাকবে তখন সেই বস্তুকে একই বল প্রয়োগ করলে বস্তু কিন্তু অনেক বেশি বেগে গতিশীল হবে। মানে শুরুতে ওকে যে বল প্রয়োগ করে গতিশীল করতে হয়েছিল, ওই একই বল যদি আমি পরে প্রয়োগ করে রাখি তাহলে কিন্তু বস্তুটা বেগে গতিশীল হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছি যে একই বল প্রথমে বস্তুটা গতিশীল হলো এবং ওই একই বেগে বস্তুটা বেগ পেল, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে স্থিত ঘর্ষণ অপেক্ষা গতীয় ঘর্ষণের মানটা কম হয়। এই যে একটা লেখ দেখি আমরা, সেই লেখটা কেমন হয়, স্থিত ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ, মানে আমরা এইদিকে যদি প্রযুক্ত বল দিতে থাকি তাহলে স্থিত ঘর্ষণ বলের মানটা ফার্স্টে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়তে থাকে আস্তে আস্তে করে, অর্থাৎ ফোর্স বাড়ছে, স্থিত ঘর্ষণের মানটা বাড়ছে। এই জায়গায় এসে কি হলো, স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মানে আমরা পৌঁছলাম, এটাকে আমরা বলবো সীমাস্থ মান, স্থিত ঘর্ষণের সীমাস্থ মান। এরপরে যদি আমরা বলটাকে বাড়াই তার মানে এইটা আমাদের স্ট্যাটিক ফ্রিকশন হয়েছে, ঠিক আছে, এইটা আমাদের স্ট্যাটিক ফ্রিকশন হয়েছে। এরপরের পার্টটা আমরা এটাকে কি পেলাম, এটাকে আমরা পেলাম কাইনেটিক ফ্রিকশন পেলাম বা গতীয় ঘর্ষণ পেলাম এরপরটা। এবং এই মুহূর্তে ওর যেটা মানে এইখানে এসে সর্বোচ্চ মানে এই বলে স্থিত ঘর্ষণের মানটা সর্বোচ্চ হলো, ঠিক ওর পরে গতীয় ঘর্ষণের মানটা আসলে একটু কমে গেল, মানে ঘর্ষণের মানটা একটু কমলো, তারপরে আমরা বল প্রয়োগ করলাম চলছে। তার মানে গতীয় ঘর্ষণটা কোন জায়গায়, গতীয় ঘর্ষণটা আমাদের এই জায়গায়। তাহলে স্থিত ঘর্ষণের মানটা যেমন সীমাস্থ মান, স্থিত ঘর্ষণটা 0 থেকে এই পর্যন্ত হতে পারে, ফোর্স যত আমি বাড়িয়েছি স্থিত ঘর্ষণটা কিন্তু আস্তে আস্তে করে বেড়েছে। ওই জন্য স্থিত ঘর্ষণকে আমরা কি বললাম, স্বনিয়ন্ত্রিত বল, ফোর্স অনুযায়ী ও নিজেকে নিয়ন্ত্রিত করে একটা ম্যাক্সিমাম মানে পৌঁছতে পারে, ঠিক আছে, যেটা গতীয় ঘর্ষণ হয় না। গতীয় ঘর্ষণের নির্দিষ্ট মান আছে, গতিশীল অবস্থায় দুটো তলের মধ্যে যা ঘর্ষণ বল সেটা সবসময় যেন স্থির, কিন্তু স্থির অবস্থায় এই দুটো তলের মধ্যে যে ঘর্ষণ বল সেটা কিন্তু 0 থেকে ম্যাক্সিমাম মান পর্যন্ত যেতে পারে ফোর্সের উপর ডিপেন্ড করে।
ফোর্স যখন তার থেকে বেশি হয়ে যাবে তখন বস্তুটা গতিশীল হবে, না হলে বস্তুটা গতিশীল হবে না। তাহলে আমাদের যদি আমাদের কোশ্চেন আসে যে স্থিত ঘর্ষণ বলকে আমরা সেলফ অ্যাডজাস্টিং বা স্বনিয়ন্ত্রণ বল বলি কেন, তখন তোমাকে এই লেখাটা দিয়ে যদি বলতে পারো তার বেটার বোঝাটা সহজ হবে। যে 0 থেকে F পর্যন্ত, F বল পর্যন্ত এই স্থিত ঘর্ষণের মানটা 0 থেকে ম্যাক্সিমাম পর্যন্ত গেছে। তার মানে ওই বলটা বলের সঙ্গে সঙ্গে নিজেকে স্বনিয়ন্ত্রিত করেছে, মানটা সর্বোচ্চ মানে পৌঁছানোর পরে তারপরে যদি বল বেশি হয় তখন ওটা গতীয় ঘর্ষণ যাবে। তাহলে এইটাকে আমরা বললাম এফ কি, গতীয় ঘর্ষণ বল। ঠিক আছে, প্রত্যেকে বোঝা গেল? তাহলে আমরা স্থিত ঘর্ষণ বল এবং গতীয় ঘর্ষণ বল এই দুটো অংশ নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এইবারে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ঘর্ষণের সূত্রাবলী কি আছে সেইগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, ঘর্ষণের কি কি সূত্র থাকছে আমাদের। ঠিক আছে, ঘর্ষণের সূত্রাবলীর ক্ষেত্রে তাহলে ঘর্ষণ আমরা দুটো ঘর্ষণ পেয়েছি, একটা স্থিত ঘর্ষণ আর একটা গতীয় ঘর্ষণ। তাহলে বা চল ঘর্ষণ বলবো সেটাকে আমরা। তাহলে আমরা স্থিত ঘর্ষণের কি কি সূত্র থাকছে সেটা আমরা আগে দেখব, যে স্থিত ঘর্ষণের সূত্রগুলো আমাদের কি কি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম আমরা যেটা লিখবো, লেখো সবাই লেখো, প্রথমে লেখো স্থিত ঘর্ষণের সূত্র। তাহলে আমরা স্থিত ঘর্ষণের সূত্রাবলীর প্রথমে যেটা দেখব, প্রথমে আমরা দেখব স্থিত ঘর্ষণ বল। 1 নম্বর যে ঘর্ষণের আমরা কতগুলো প্রপার্টিজ দেখে দেখব, তো সেই প্রপার্টিজগুলোর প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে স্থিত ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে ক্রিয়া করবে। অর্থাৎ বস্তু যেদিকে গতিশীল হবে ঘর্ষণ বলটা, স্থিত ঘর্ষণ বলটা তার বিপরীত দিকে ক্রিয়া করবে, অর্থাৎ এই দিকে ক্রিয়া করলো। এটাকে বললাম স্থিত ঘর্ষণ। স্থির অবস্থায় বস্তু যেদিকে গতিশীল হতে চাইছে, মানে বস্তু তো গতিশীল হয় না, বস্তু গতিশীল হলে ওটা স্থিত ঘর্ষণ থাকবে না। তাহলে স্থির অবস্থায় আমরা যেদিকে বস্তুকে গতিশীল করতে চাইছি ঘর্ষণটা তার বিপরীত দিকে ওকে টেনে রেখেছে, বিপরীত দিকে ক্রিয়া করছে। তাহলে এটা আমাদের 1 নম্বর সূত্র গেল, যে স্থিত ঘর্ষণ বল সর্বদা গতি বিপরীতে ক্রিয়া করবে, বস্তু যেদিকে গতিশীল হতে চাইছে তার ঠিক বিপরীত দিকে ক্রিয়া করবে। দ্বিতীয় আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্থিত ঘর্ষণের সীমাস্থ মান লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের। কি বললাম আমরা, স্থিত ঘর্ষণের একটা সর্বোচ্চ মান আমরা পেয়েছি। আমরা দেখেছি বল প্রয়োগ করলে স্থিত ঘর্ষণটা নিজেকে অ্যাডজাস্ট করতে থাকে, আস্তে আস্তে করে ওরা একটা সর্বোচ্চ মানে পৌঁছায়। তাহলে এই যে সর্বোচ্চ মান যেটা, আমরা যদি ওর সর্বোচ্চ মানটাকে এফএস বলি, তাহলে এই সর্বোচ্চ মানটা কার সঙ্গে সমান হবে, বস্তুটার লম্ব প্রতিক্রিয়া থাকে। অর্থাৎ আমি বলছিলাম যে বস্তুর ওজন যদি নিচের দিকে হয় তাহলে ওর উপর দিকে একটা লম্ব প্রতিক্রিয়া থাকবে, ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকবে। ক্রিয়াটা যদি W হয় তাহলে ওর উপর দিকে একটা লম্ব প্রতিক্রিয়া থাকবে, যদিও এটার সঙ্গে এটা সমান হবে, ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় সমান। তাহলে ওই যে স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, সেটাকে আমরা এফএস বললাম, সর্বোচ্চ মান, কিন্তু ওই মানটা 0 থেকে এফএস পর্যন্ত বাড়তে পারে। তাহলে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম যে মানটা হচ্ছে, ঠিক আছে, সর্বোচ্চ মানটা কার সঙ্গে সমানুপাতিক হবে, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক হবে। ঠিক আছে, এটা আমাদের 2 নম্বর সূত্র গেল, যে স্থিত ঘর্ষণের সীমাস্থ মান লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক, F প্রপোর্শনাল S। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমাদের। আর তারপরের যে পয়েন্ট আমরা পাবো সেটা হচ্ছে স্থিত ঘর্ষণ বল যেটা আমরা পেয়েছি, এটা কার উপর নির্ভর করবে, এই স্পর্শতলের ক্ষেত্রফলের উপর কি নির্ভর করে? স্পর্শতলের যে ক্ষেত্রফল আছে, আমি যদি স্পর্শতলের ক্ষেত্রফলটা বাড়িয়ে দিই তাহলে কি স্থিত ঘর্ষণ বলটা বেড়ে যাবে? স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এটা স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ স্পর্শতলটা মসৃণ না এগুলোর উপর, যদি মসৃণ হয় ঘর্ষণটা কম হবে, স্পর্শতল যদি মসৃণ না হয় অমসৃণ হয় তাহলে ঘর্ষণটা বেশি হবে। ঠিক আছে, ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তাহলে 3 নম্বরে যেটা পেলাম যে স্থিত ঘর্ষণ বল সেটা হচ্ছে স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে একটা নির্দিষ্ট লম্ব প্রতিক্রিয়ার জন্য। এরকম কথাই বলতে হবে যে একটি নির্দিষ্ট লম্ব প্রতিক্রিয়ার জন্য স্থিত ঘর্ষণ বল স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে, স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। নির্দিষ্ট লম্ব প্রতিক্রিয়া, এই অর্থাৎ
লম্ব প্রতিক্রিয়াটা যদি নির্দিষ্ট থাকে, মানে আমি বলতে চাইছি এটা দ্বারা আমি কি বলতে চাইলাম, ধরো আমি আর একটা বস্তু নিলাম যার লম্ব প্রতিক্রিয়ার মানটা r প্রাইম এটা r এর থেকে বেশি, তাহলে কিন্তু ঘর্ষণ বল সেখানে চেঞ্জ হয়ে যাবে। এটা নির্দিষ্ট যদি লম্ব প্রতিক্রিয়া থাকে, তাহলে দেখবে যে যদি তুমি তিনটে বস্তু নিয়েছো যার লম্ব প্রতিক্রিয়া একই কিন্তু তাদের ক্ষেত্রফল ভিন্ন ভিন্ন হয়েছে, তাহলে কিন্তু সেখানে যদি তাদের প্রকৃতি একই থাকে, স্পর্শতলের প্রকৃতি একই, তাদের ঘর্ষণ বলটা একই হবে। লম্ব প্রতিক্রিয়া একই এবং স্পর্শতলের প্রকৃতি যদি একই থাকে তাহলে ঘর্ষণ বলটা একই হবে। তার মানে বললাম যে নির্দিষ্ট লম্ব প্রতিক্রিয়ার জন্য ওখানে আমি দেখবো যে ওর ঘর্ষণ বলটা স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করবে, ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না। এবারে যদি তোর লম্ব প্রতিক্রিয়া পরিবর্তিত হয়ে যায় তাহলে ঘর্ষণ বল চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তখন ওটা তোমাকে প্রথমেই বলতে হবে যেটা নির্দিষ্ট লম্ব প্রতিক্রিয়ার জন্য যে ঘর্ষণ বল বা স্থিত ঘর্ষণ বলটা স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করবে, ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না। ঠিক আছে, বুঝে গেল? এটা গেল আমাদের স্থিত ঘর্ষণের এই তিনটে সূত্র গেল। এইবারে আমরা আসবো যে গতিশীল অবস্থায় যে ঘর্ষণটা সেটা থাকে ঘর্ষণ থাকছে, সেই ঘর্ষণটা কার উপর নির্ভর করবে। এখানেও আমরা দেখব যে গতিশীল অবস্থায় যে ঘর্ষণটা ক্রিয়া করবে সেই ঘর্ষণটাও লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক হবে। তাহলে আমরা স্থির অবস্থায় যে ঘর্ষণটা দেখেছি সেটাও লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক হয়েছে। তাহলে গতিশীল অবস্থায় যে ঘর্ষণটা থাকছে সেটাকে Fk বলছি আমরা, তাহলে Fk প্রপোর্শনাল R হবে। 2 নম্বরে, ঠিক আছে, 2 নম্বরে আমরা যেটা দেখব, এখানেও আমরা দেখব যেটা নির্দিষ্ট লম্ব প্রতিক্রিয়ার জন্য যে গতীয় ঘর্ষণ বল থাকছে সেটাও স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করছে, উপাদানের উপর নির্ভর করছে, কিন্তু ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না। ঠিক আছে, আর 3 নম্বর আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে ওদের আপেক্ষিক বেগের উপরও ঘর্ষণ বলটা নির্ভর করে। আপেক্ষিক বেগটা যত বাড়তে থাকবে তত কিন্তু গতীয় ঘর্ষণ বলের মানটা কমতে থাকবে। তার মানে আমরা বলবো 3 নম্বরে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে যে গতীয় ঘর্ষণ বল তল দুটির আপেক্ষিক বেগের নির্দিষ্ট সীমা পর্যন্ত, এটা নির্দিষ্ট আপেক্ষিক বেগের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কি করবে, ওই তল মানে এখানে বলতে চাইছি আমি যে এটা যে একটা এই আপেক্ষিক বেগের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ওই ঘর্ষণ যে গতীয় ঘর্ষণ বলটা আপেক্ষিক বেগের উপর নির্ভর করবে। ওই সীমাটা ছাড়িয়ে গেলে তারপরে দেখব যে আপেক্ষিক গতীয় ঘর্ষণ বলটা ওই আপেক্ষিক বেগের উপর নির্ভর করবে না। এটা নির্দিষ্ট রেঞ্জ আছে, সেই রেঞ্জের বাইরে যখন আপেক্ষিক বেগটা হবে, মানে আপেক্ষিক বেগ মানে এখানে একটা স্থির আছে, একটা গতিশীল আছে, আমরা তো হতে পারে যে দুটো তো হলো গতিশীল আছে, তাহলে ওই জন্য আমি এখানে বলছি যে আপেক্ষিক বেগ, একটার সাপেক্ষে একটার বেগ, এই বেগটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকলে সেখানে এই যে গতীয় ঘর্ষণ বলটা থাকছে সেই গতীয় ঘর্ষণ বলটা ওই আপেক্ষিক বেগের উপর নির্ভর করছে। এটা নির্দিষ্ট রেঞ্জ ছাড়িয়ে যাওয়ার পরে আর নির্ভর করবে, মানে এটা বেগ যখন খুব কম থাকছে তখন বেগ বাড়লে ঘর্ষণ বলটা সেইভাবে পরিবর্তিত হবে, কিন্তু একটা নির্দিষ্ট বেগ ছাড়িয়ে যাওয়ার পরে তারপরে দেখবো আর ওই আপেক্ষিক বেগের উপর নির্ভর করবে না। ঠিক আছে, প্রথমে থেকে নির্ভর করতে পারে, বেগ যখন একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকছে তখন আপেক্ষিক বেগের উপর নির্ভর করছে, কিন্তু ওই সীমাটা ছাড়িয়ে যাওয়ার পরে আর নির্ভর করবে না। ঠিক আছে, এটা গেল আমাদের গতীয় ঘর্ষণ বলের সূত্রাবলী। এইবারে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। পরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। এটাও আমাদের প্রতি ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতে আসবে, আমরা যখন পরে ম্যাথ করব দেখবে আমাদের সবসময় ক্যালকুলেশন করতে আসবে যে ঘর্ষণ গুণাঙ্ক ক্যালকুলেশন করে আসবে আমাদের। ঘর্ষণ গুণাঙ্ক বা এটাকে আমরা বলছি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। দেখো কত থেকে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বা ঘর্ষণ গুণাঙ্ক। এখন ঘর্ষণ গুণাঙ্ক আমরা কাকে বলবো সেটা আমরা দেখব। আমরা দুটো ক্ষেত্রে স্থিত ঘর্ষণ বল বা চল ঘর্ষণ বল যেটা আমরা দেখেছি, উভয় ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে
এইটা প্রপোর্শনাল হয়েছে কার সঙ্গে, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক হয়েছে, বা এফ কে এটাও প্রপোর্শনাল হয়েছে লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে। কেমন? তাহলে এই ক্ষেত্রে আমরা যদি সমানুপাতিক চিহ্ন তুলি, যদি আমরা উঠি, তার একটা ধ্রুবক আছে, সেটাই হচ্ছে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক। তার মানে এইখান থেকে যে ঘর্ষণ গুণাঙ্ক আমরা লিখব Fs μs r বলবো, তাহলে এটাকে আমরা বলবো স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, যেখান থেকে আমরা μs কি লিখতে পাচ্ছি, μs আমরা লিখতে পাচ্ছি Fs/r। ঠিক আছে, কিভাবে? এখান থেকে আমরা একটা ধ্রুবক নিয়ে আসবো Fk, এটাকে বলবো আমরা μk r, যেখান থেকে আমরা μk কি পাচ্ছি, Fk/r। যেহেতু Fs এবং Fk ইকুয়াল নয়, সেই জন্য স্থিত ঘর্ষণ গুণাঙ্ক আর এটা চল ঘর্ষণ গুণাঙ্ক দুটো সমান হবে না। তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বা চল ঘর্ষণ গুণাঙ্ক জিনিসটা কি? তার মানে চল ঘর্ষণ, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে স্থিত ঘর্ষণের সীমাস্থ মান বাই লম্ব প্রতিক্রিয়া, আর এখানে আমরা যেটা পাবো চল ঘর্ষণ হচ্ছে, চল ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে গতীয় ঘর্ষণ বল বাই বা চল ঘর্ষণ বল বাই লম্ব প্রতিক্রিয়ার অনুপাত। সহজ কথা হচ্ছে এটাই বলছি আমরা ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে দুটো অনুপাত, একটা হচ্ছে স্থিত ঘর্ষণ বল আর একটা লম্ব প্রতিক্রিয়া, এটা চল ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার অনুপাত, এটাকেই বলছি আমরা ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, আমাদের ঘর্ষণ গুণাঙ্ক ক্যালকুলেশন করতে আসবে। তাহলে আমরা চল ঘর্ষণ আর স্থিত ঘর্ষণ গুণাঙ্ক ক্যালকুলেশন করলাম। এইবারে আমরা যে জিনিসটা যাব সেটা হচ্ছে ঘর্ষণ কোণ আমরা কাকে বলবো। ঠিক আছে, ঘর্ষণ কোণ আমরা কাকে বলবো সেটা আমরা দেখব। ঘর্ষণ কোণ, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঘর্ষণ কোণ এবং ঘর্ষণ শঙ্কু এখানে আছে, এই দুটো জিনিস একটু তোমাদের কাছে ক্লিয়ার হওয়া প্রয়োজন, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে যে আমি কি বলতে চাইছি এখানে। ধরো এটা তো ছিল আমাদের একটা বস্তুতে, আমরা ধরলাম এইদিকে বলটা প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, আমরা এখানে না প্রযুক্ত করে আমরা বলটাকে একদম এখানেই দেখালাম বুঝে সুবিধার জন্য। এই বিন্দুতে বলটা প্রযুক্ত হচ্ছে এবং এখানে ঘর্ষণ ফলে এইদিকে আমাদের এফ বল প্রযুক্ত হচ্ছে, এবং ওর যে ঘর্ষণ বল সেটা কোন দিকে ক্রিয়া হচ্ছে, ঘর্ষণ বলটা এই দিকে ক্রিয়া করছে। ঠিক আছে, ঘর্ষণ বলটা এই দিকে ক্রিয়া করছে এবং ওর যে লম্ব প্রতিক্রিয়াটা এই দিকে ক্রিয়া করছে এবং ওজন ডব্লিউ নিচের দিকে ক্রিয়া করছে। এখন দেখো এই যে ঘর্ষণ বল যেটা আমরা পেয়েছি এটাকে অবশ্যই স্থিত ঘর্ষণের সীমাস্থ মান আমরা বলছি। তাহলে এই যে স্থির অবস্থায় আমরা নিয়েছি এখানে, তাহলে স্থিত ঘর্ষণ বল যেটা, সেটা দেখা বল মানে ভেক্টর রাশি, এবং লম্ব প্রতিক্রিয়া এটাও একটা ভেক্টর রাশি, মানে এটা এই দিকে ক্রিয়া করছে। তাহলে এই দুটো একটা লব্ধি থাকবে আমাদের। কেমন? আমরা যদি দেখি যে এইটা লব্ধি এই দিকে ক্রিয়া করেছে, তাহলে এই লব্ধিটা লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ করবে সেই কোণটাকে বলবো আমরা ঘর্ষণ কোণ। তাহলে আমরা কি বললাম, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ করে সেই কোণটাকে বলছি আমরা ঘর্ষণ গুণাঙ্ক। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ, ঘর্ষণ কোণ। ঠিক, ঘর্ষণ কোণ। তাহলে এটাকে আমরা এস বা কিছু একটা দিয়ে বোঝালাম। এই দিকে মানে এই দুটো লব্ধি তো থাকছে আমাদের, এই দুটো লব্ধিটাকে আমরা যদি এস দিয়ে বোঝাই, তাহলে আমরা বললাম স্থিত ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ করে সেই কোণটাকে বললাম আমরা ঘর্ষণ কোণ। তাহলে আমরা ঘর্ষণ কোণের একটা সংজ্ঞা সহজে আমরা বলে দিতে পারি যে স্থিত ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ করে তাকে বলি আমরা ঘর্ষণ কোণ। এখন এই ঘর্ষণ কোণের মান আমরা বের করতে চাই যে ঘর্ষণ কোণ আমরা কিভাবে করছি। এখন আমরা ভেক্টরে একটা করেছিলাম যে কোন একটা ভেক্টরকে আমরা উপাংশে ভেঙেছিলাম। তাহলে যে s যদি এই দিকে ল্যামডা কোণ করে, তাহলে s এর এই দিকের উপাংশ কত? এই দিকের উপাংশ পাবো আমরা r s cos ল্যামডা। যেই দিকের সঙ্গে কোণ করে সেই পার্টটাকে আমরা cos বলেছিলাম, তোমরা সবাই আগে পড়েছো। তাহলে আমরা r কি লিখতে পারবো, s cos ল্যামডা। আর fs আমরা কি লিখতে পারবো, fs আমরা বলবো s sin ল্যামডা। এটা আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়েছি, কোন একটা ভেক্টরকে যখন আমরা উপাংশে ভাঙবো তখন এই দুটো অংশ আছে আমাদের, s cos ল্যামডা এই দিকের উপাংশ এলো, এটা এই দিকের উপাংশ এলো s sin ল্যামডা। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে এটাতে ভাগ করে দিই তাহলে আমরা μs পেয়ে যাব।
ঠিক আছে? তাহলে এখান থেকে মিউ এস ইজিক্যাল টু আমরা কি পেয়েছি, এফএস বাই আর। যদি আমরা মানটা বসিয়ে দিই, এফএস ইজিক্যাল টু এস সাইন ল্যামডা বাই আমরা পাচ্ছি এস কস ল্যামডা। তাহলে মিউ এস স্থিত ঘর্ষণ গুণাঙ্ক ইজিক্যাল টু আমরা কি পেলাম, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক ইজিক্যাল টু আমরা পেয়েছি ট্যান ল্যামডা। এইটা আমাদের, তাহলে আমরা পেলাম যে ঘর্ষণ কোণের ট্যানজেন্ট ঘর্ষণ গুণাঙ্কের সমান হবে। ঘর্ষণ কোণের ট্যানজেন্ট ঘর্ষণ গুণাঙ্কের সমান হবে। ঠিক আছে? তাহলে এটা আমরা এখান থেকে এটা সম্পর্ক পেলাম যে ঘর্ষণ কোণের ট্যানজেন্ট ঘর্ষণ গুণাঙ্কের সমান হয়। এটা আমরা এখান থেকে দেখলাম। তাহলে ঘর্ষণ কোণ সম্বন্ধে আমরা জানলাম এবং এখান থেকে একটা ইকুয়েশন আমরা পেলাম, সেটা হচ্ছে ঘর্ষণ কোণের ট্যানজেন্ট ঘর্ষণ গুণাঙ্কের সমান হবে। ঠিক আছে? নেক্সট আমরা আরেকটা ইকুয়েশন এখান থেকে করতে পারি। যদি আমরা এটাকে স্কয়ার করে এই পার্টটাকে স্কয়ার করলাম, এই পার্টটাকে স্কয়ার করলাম, যোগ করলাম, মানে বোথ সাইডকে স্কয়ার করে যোগ করলাম, তাহলে আমরা কি পাই দেখি। তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি যেটা হচ্ছে আর স্কয়ার প্লাস এফ এস স্কয়ার। এইটা স্কয়ার করলাম, এটা স্কয়ার করলাম, তার মানে এটা এই দুটো স্কয়ার হবে। ইজিক্যাল টু আমরা প্রথমে এস স্কয়ার cos স্কয়ার ল্যামডা পাবো প্লাস এখান থেকে পাবো এস স্কয়ার sin স্কয়ার ল্যামডা পাবো। এবারে আমরা এস স্কয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে আমরা কি পাচ্ছি, একটা হচ্ছে cos স্কয়ার ল্যামডা প্লাস sin স্কয়ার ল্যামডা ইজিক্যাল টু 1 হবে। তার মানে ইজিক্যাল টু পাচ্ছি আমরা a স্কয়ার। তাহলে এখান থেকে s ইজিক্যাল টু কি পেলাম, রুট ওভার r স্কয়ার প্লাস এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার। তাহলে যেখান থেকে আমরা পেলাম যে s ইজিক্যাল টু আমরা পাচ্ছি রুট ওভার r স্কয়ার প্লাস fs স্কয়ার। এখন fs ইজিক্যাল টু আমরা কি জানি, মিউ s ইনটু r। এটা আমরা আগে পড়েছি, মিউ s ইকুয়াল টু fs বাই r পড়েছিলাম। তাহলে এখানে fs এর জায়গায় আমরা মিউ s ইনটু r বসাতে পারি। তাহলে এখানে রুট ওভার r স্কয়ার প্লাস এটাকে বলছি আমরা মিউ s স্কয়ার r স্কয়ার। যেখানে r স্কয়ার যদি আমরা রুট ওভারের বাইরে নিয়ে নিই, তাহলে আমরা কি পেলাম, তার মানে আমরা পেলাম r ইনটু রুট ওভার 1 প্লাস মিউ s স্কয়ার। ঠিক আছে? এটা গেল আমাদের আরেকটা সূত্র, সেটা হচ্ছে আরেকটা ইকুয়েশন পেলাম আমরা, সেটা হচ্ছে এটা। নেক্সট আমরা যেটাতে আসব সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ শঙ্কু। সবার লেখা হয়েছে তো? আচ্ছা, এবারে আসবো আমরা ঘর্ষণ শঙ্কু কাকে বলে। এখন দেখো, আমরা যে এখানে বলটা প্রয়োগ করেছি, এই বলটা কোনো একটা দিকে প্রয়োগ করেছিলাম আমরা। এখন বলটাকে যদি আমরা এই বস্তুর চারদিকে 360 ডিগ্রি ঘুরিয়ে দিই, তাহলে কি হবে, তাহলে এই যে এটা তলটাও আস্তে আস্তে করে ঘুরতে 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 এইভাবে চলে যাবে। তার মানে যদি আমরা এই যে বলটাকে যেটা একটা নির্দিষ্ট অক্ষ বরাবর ক্রিয়া করেছিলাম x অক্ষ বরাবর, এখন যদি আমরা এটাকে এইভাবে যদি বলটাকে প্রয়োগ করে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবার যদি আগের জায়গায় নিয়ে আসি, তাহলে কি হবে, লব্ধিটাও ঘুরতে 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 আবার ওই আগের জায়গায় চলে আসবে।
তার মানে এই লব্ধির একটা শঙ্কু পেয়ে যাবো আমরা। এই লব্ধিটা মানে যদি বলটা এইদিকে থাকতো ঘর্ষণটা তখন এইদিকে হয়ে যেত, তাহলে লব্ধিটা তখন এইদিকে হয়ে যেত। তাহলে এইভাবে যখন বলটা এইদিকে থাকতো তখন লব্ধিটা এইভাবে থাকতো। তাহলে এইভাবে ঘুরতে ঘুরতে আমরা একটা শঙ্কু পেতাম। এই শঙ্কুটাকে বলছি আমরা ঘর্ষণ শঙ্কু। তার মানে বলটাকে যখন আমরা প্রযুক্ত বলকে আমরা প্রযুক্ত বলের দিক পরিবর্তন করলে ঘর্ষণ বলের দিকটাও ওর সঙ্গে ঠিক বিপরীত হবে, ফলে ওদের লব্ধির মানটাও আস্তে আস্তে করে কিন্তু চেঞ্জ হতে থাকবে। এখন যদি প্রযুক্ত বলটাকে আমরা 360 ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে এই লব্ধির মানটাও 360 ডিগ্রি ঘুরবে, ফলে আমরা শঙ্কু পাবো। এই শঙ্কুটাকে বলবো আমরা ঘর্ষণ শঙ্কু। এটাও আমাদের আছে যে ঘর্ষণ শঙ্কু জিনিসটা কি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই কোণটা ল্যামডা কোণ থাকলো, এটা ল্যামডা কোণ, এদিকে ল্যামডা কোণের একটা ঘর্ষণ শঙ্কু আমরা পেয়ে যাব, ঠিক আছে। এটা গেল। এইবারে আমরা আসবো স্থিতিকোণ বা বিরাম কোণ, অ্যাঙ্গেল অফ রিপোজ বলি, ঠিক আছে। নেক্সট এই দেখো স্থিতিকোণ বা বিরাম কোণ, অ্যাঙ্গেল অফ রিপোজ। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ রিপোজ বা এটাকে বলছি আমরা স্থিতিকোণ বা বিরাম কোণ। এবারে আমরা যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে এই জিনিস যে একটা বস্তু যখন এত সময় পর্যন্ত আমরা দেখি যে বস্তুটা একটা প্লেন তলের উপর ছিল, সমান্তরাল তলের উপর। এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে বস্তুটা নত তলের উপরে আছে, যেখানে নত তলের নতিটাকে বলছি আমরা ফাই। এখন নত তলের উপর যখন বস্তুটা আছে তখন দেখো নত তলের নতি যদি আমরা বাড়াতে থাকি তাহলে কি হবে, বস্তুর উপর একটা নিম্নমুখী বল ক্রিয়া করবে। বস্তু যদি স্থির থাকে, ওটা তল যদি আনো থাকে ওর উপর বস্তু কোনোদিনই নিচে কোনো দিকে গতিশীল হবে না। কিন্তু যখন তলটাকে আমরা নত করতে মানে একটা অ্যাঙ্গেল দেবো তখন কি বস্তুটা একটা অ্যাঙ্গেলে গিয়ে গতিশীল হওয়ার চেষ্টা করছে। তার মানে কি হচ্ছে, একটা অ্যাঙ্গেলে গেলে বস্তু কিন্তু অলরেডি একা গতিশীল হয়ে যাবে। ঘর্ষণ বলের থেকেও ওর মধ্যে একটা বল ক্রিয়া করছে, সেই বলটা কোথা থেকে আসছে সেটাই আমরা দেখার চেষ্টা করবো এবং তার কি ইকুয়েশন আছে সেটা আমরা দেখব, ঠিক আছে। এখন দেখো যখন এই বস্তুটা নত তলের উপরে আছে তখন কি বস্তুর ওজন W যেটা সেটা খাড়া নিচের দিকে ক্রিয়া করছে W। এখন লম্ব প্রতিক্রিয়া কিন্তু তলের উপর লম্ব, তার মানে এখানে যে তলটা আছে এই তলের উপরে লম্ব প্রতিক্রিয়া কিন্তু এইভাবে ক্রিয়া করে, এই তলটার উপর লম্ব, এই তলের উপর লম্ব প্রতিক্রিয়া সবসময় তলের উপর লম্ব। তাহলে আমরা এটা কি বলছি, লম্ব প্রতিক্রিয়া বলছি। তাহলে লম্ব প্রতিক্রিয়া তলের উপর লম্ব। আর ওজন তো এইভাবে ক্রিয়া করবে না, ওজন খারাপ। তো একটা বস্তু যদি এখানে ঝুলিয়ে দিই ওজনটা তো এই মানে এইভাবে তলের উপর লম্ব হবে না, সেটা সোজা নিচে দিয়ে ক্রিয়া করবে। তাহলে আমরা যদি এর বিপরীতে একটা দেখি তাহলে এই কোণটা আমাদের হয়ে যাবে ফাই কোণ। তার মানে এই W দুটো উপাংশ আমরা পেয়ে যাব, একটা পাবো আমরা W cos θ আর একটা আমরা এই দিকে ক্রিয়া করব যেটা হচ্ছে W sin θ। এই W sin θ যেটা ওটা একটা বল, W তো ওজন মানে একটা বল। তাহলে এই বলটাই হচ্ছে W sin θ যে উপাংশটা। দেখো যখন বস্তু এইভাবে স্থির ছিল তখন কিন্তু শুধু W ছিল, এর কোনো উপাংশ এইদিকে বা এদিকে ছিল না, বস্তুকে গতিশীল করার জন্য কোনো উপাংশই ছিল না, ঠিক আছে। ফলে বস্তু স্থির ছিল। কিন্তু যেই তলটাকে আমরা নত করলাম W sin θ একটা পার্ট বস্তুকে গতিশীল করলো, ওই কারণে কিন্তু বস্তুটা গতিশীল হচ্ছে। তাহলে এই দিকে একটা নিম্নাভিমুখী একটা বল ক্রিয়া করছে, যে বলটাকে বলছি আমরা W sin θ। এবং এইখানে কি হবে, বস্তুর ঘর্ষণ কোন দিকে, তাহলে বস্তু যদি এদিকে গতিশীল হতে চায় তাহলে স্থিত ঘর্ষণ বলটা কোন দিকে ক্রিয়া করবে, বিপরীত দিকে ক্রিয়া করবে। এদিকে Fs ক্রিয়া করবে, মানে সর্বোচ্চ মান নিয়েছে আমরা, সেই মানটাকে বলছি Fs। তাহলে Fs টা বিপরীত দিকে ক্রিয়া করেছে। তাহলে এখানে যদি আমরা বলের সমীকরণ দেখি তাহলে এই দিকে উপরের দিকে আর ওর নিচের দিকে আর cos θ, তাহলে এটা সমান হলো। তার মানে আমরা পেলাম যে r W cos θ, একটা ইকুয়েশন পেলাম আমরা। আর এই সাম্যাবস্থা, বস্তু যদি সাম্যাবস্থা থাকে মানে বস্তু তখন গতিশীল হয়নি, জাস্ট গতিশীল হওয়ার উপক্রম করছে, এই মুহূর্তে এটা সমান হয়ে যাবে। যদি গতিশীল না হয় তখন বলবো যে Fs টা বেশি এটা কম। কিন্তু ঠিক গতিশীল হতে চাইছে মানে আর একটু বেশি হলেই গতিশীল হয়ে যাবে, তখন এটা এবং এটা সমান হয়ে যাবে। তার মানে বস্তু গতিশীল হওয়ার উপক্রম করলে তখন W sin θ এবং Fs সমান হবে, তার আগে নয়। কিন্তু তার আগে Fs টা বেশি, এখানে অ্যাঙ্গেলটা কম থাকে তাহলে কিন্তু ঘর্ষণ বলটা বেশি আছে, W sin θ টা কম আছে, ঠিক আছে। স্থিত ঘর্ষণ বল অপেক্ষা বস্তু যে নিম্নাভিমুখী ওজন বা বল সেটা হচ্ছে কম হচ্ছে, ফলে গতিশীল হয়নি। তাহলে আমি বলবো বস্তু যখন গতিশীল হওয়ার উপক্রম করবে সেই মুহূর্তে আমরা পাবো Fs W sin θ পাবো।
অর্থাৎ এখানে যে ঘর্ষণ গুণাঙ্ক ক্রিয়া করেছে সেটাকে আমরা মিউ এস বলবো, সেটা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে মিউ এস ইজিক্যাল টু আমরা কি জানি, এফ এস বাই আর জানি, অর্থাৎ ডব্লিউ সাইন থিটা বাই ডব্লিউ কস থিটা ইজিক্যাল টু আমরা কি পেলাম, ট্যান থিটা পেলাম। ডব্লিউ ডব্লিউ কেটে ট্যান থিটা। তার মানে আমরা যেটা পেলাম স্থিত ঘর্ষণ গুণাঙ্ক ইজিক্যাল টু ট্যান। আছে আমি এখানে সবগুলো থিটা লিখেছি না, এটা ফাই হবে, এই এইগুলো থিটা না, তোমরা সবাই এটাকে ফাই ফাই করে দাও, তখন এই অ্যাঙ্গেলটা ফাই হলে এটা তোমরা ফাই করতেও পারতো, থিটা করতে পারতো, আর এখানে থিটা লিখতে হতো, কেমন? অর্থাৎ আমি এটা ফাই দিয়ে যেটা রিপ্রেজেন্ট করেছি, এটা ফাই হলো, এটা ফাই হলো, এটা ফাই হলো, তার মানে tan ফাই হয়ে গেল আমাদের। তাহলে স্থিতিকোণ বা বিরাম কোণের একটা এই পেলাম যে বিরাম কোণের ট্যানজেন্ট সেটা ঘর্ষণ গুণাঙ্কের সমান হবে। বিরাম কোণের ট্যানজেন্ট বা স্থিতিকোণের ট্যানজেন্ট সেটা ঘর্ষণ গুণাঙ্কের সমান। আগে আমরা আরেকটা কোণ পেয়েছিলাম, সেটা কি ছিল, ঘর্ষণ কোণ। আমরা সেখানে দেখেছিলাম যে ঘর্ষণ কোণের ট্যানজেন্টও স্থিত ঘর্ষণ গুণাঙ্কের সমান হয়েছিল, আগে আমরা একটু আগে দেখেছি এটা। তাহলে ঘর্ষণ কোণ এবং বিরাম কোণের মধ্যে সম্পর্ক কি কি পেলাম আমরা, সমান সমান পেলাম। তাহলে আমরা এখানে বলতে পারবো যে ফাই ইকুয়াল টু ল্যামডা। তার মানে ঘর্ষণ কোণ আর কিছুই নয়, সেটা হচ্ছে ওই বিরাম কোণ। ঘর্ষণ কোণের সঙ্গে বিরাম কোণের একটা সম্পর্ক আমরা এখান থেকে পেলাম। ঠিক আছে, প্রত্যেক বোঝায় মানে বুঝতে কোনো সমস্যা হয় তো। এর পরে আমরা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপারে যাব। এতদিন পর্যন্ত আমরা নিউটনের দ্বিতীয় সূত্র দেখেছি, কেমন? একটা বস্তুতে যখন আমরা বল প্রয়োগ করেছি তখন সেই বস্তুতে কি পরিমাণ ত্বরণ হয়। একটা বস্তু, সেই বস্তুতে আমরা এতদিন পর্যন্ত জেনেছি যে কোনো একটা বস্তু আছে, এখন এই বস্তুর উপরে যখন আমরা এফ বল প্রয়োগ করেছি, বস্তুর ভর যদি এম হয় তাহলে বস্তুতে উৎপন্ন ত্বরণের মান কি হবে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, যে যদি বস্তুতে ত্বরণ এ হয় তাহলে আমরা লিখতে পারবো যে এফ ইকুয়াল টু এম এ। এতদিন পর্যন্ত এটাই আমরা জেনে এসেছি, এতদিন পর্যন্ত আমরা ঘর্ষণ নিয়ে ভাবিনি বলে আমরা এটা লিখে এসেছি। ঠিক আছে, এখন আমরা যেহেতু ঘর্ষণ পেয়েছি তাহলে নিশ্চয়ই ওর মধ্যে যদি আমরা এফ বল প্রয়োগ করি, এখানে একটা ঘর্ষণ বল ওর বিপরীতে এফ এস ক্রিয়া করছে, তাহলে বস্তুতে প্রযুক্ত বল তো এফ নয় আর। অর্থাৎ এখান থেকে আমরা ত্বরণ সমান কি পেয়েছি, প্রযুক্ত বল বাই ভর। এখান থেকে তো আমরা এই জিনিসটা পেয়েছিলাম যে প্রযুক্ত বল, বস্তুর মধ্যে কি বল প্রযুক্ত হচ্ছে আর বস্তুর ভর কত, সেটাকে ডিভাইড করলে আমরা বস্তুতে কি পরিমাণ ত্বরণ উৎপন্ন হবে সেটাই আমরা দেখেছিলাম। কিন্তু এখন থেকে আমরা দেখবো যে যেহেতু এখানে ঘর্ষণ বল থেকে যাচ্ছে, তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল সেটাকে যদি আমরা এফ প্রাইম বলি, তাহলে এফ প্রাইম ইকুয়াল টু কি হবে, এফ মাইনাস এফ এস হবে। এখন যে প্রযুক্ত বলটা যদি আমি এখানে এফ বল প্রয়োগ করে বস্তুটাকে গতিশীল করে দিই, তাহলে এর বিপরীতে একটা ঘর্ষণ বল বা যদি গতিশীল হয়ে যায় তাহলে আমি বলবো এটা গতীয় ঘর্ষণ আছে, এখানে এফ কে আছে। যদি বস্তু গতিশীল হয়ে যায় তাহলে এটা গতীয় ঘর্ষণ বল ওখানে আছে, সেটা স্থিত ঘর্ষণ নেই, সেটা গতীয় ঘর্ষণ আছে। তাহলে বস্তুতে প্রযুক্ত বল কিন্তু এখন আর এফ নয়, তাহলে বস্তুতে ত্বরণ, তাহলে সেই ত্বরণের সমীকরণটা এখন পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এখন লিখবো আমরা এ ইকুয়াল টু এফ প্রাইম বাই এস এম। এ প্রাইমের মান কত, আমরা বলবো এফ মাইনাস এফ কে বাই এ। বাস স্যার এস হতে পারে তো, এফ এস না, স্থির অবস্থায় ত্বরণ আসবে না। ত্বরণ মানে কি, বস্তু যখন গতিশীল হয়ে গেছে, বস্তু গতিশীল হয়ে গেছে, তাহলে বস্তু গতিশীল হয়ে গেছে মানে যে ঘর্ষণটা সেটা অবশ্যই গতীয় ঘর্ষণ হবে। ঠিক আছে, তাহলে এখন থেকে আমরা এটাই জানলাম যে ত্বরণ, এখন আমরা নিউটন দ্বিতীয় সূত্রের দ্বিতীয় গতিসূত্রের একটা পরিবর্তন পেলাম ঘর্ষণ নিয়ে। আগে কিন্তু আমরা ঘর্ষণ ছাড়া, এবং এটা কিন্তু নততল নয়, এটা কিন্তু সমতলে এবং ঘর্ষণযুক্ত একটা তলে যখন বস্তু থাকছে তখনকার যে সমীকরণ সেটা আমরা দেখলাম। ঠিক আছে, এইটা আমরা, তার মানে আমরা যখন ম্যাথ করতে যাব আমরা এখন থেকে এই সমীকরণটা ব্যবহার করব। ত্বরণের সমীকরণ বলতে কি পরিমাণ গতীয় ঘর্ষণ বল আছে সেটা বাদ দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। একটা বস্তু যখন বল প্রয়োগ করা হলো তখন ওর মধ্যে ঘর্ষণ বলটাকে আমাকে ভাবতে হবে, সেই বলটাকে বাদ দিয়ে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ এটাকে যদি আমরা এখান থেকে যদি করে দেখি তাহলে আমরা যেটা পেলাম যে f মাইনাস এফ কে ইকুয়াল টু a ইনটু m, ঠিক আছে। যেখান থেকে এটাকে এখানে এলে তাহলে এখানে মোট প্রযুক্ত বল কত, সেটা হচ্ছে am প্লাস এফ কে বা a বলবো, প্লাস এফ কে m এর বলি অবস্থা আমরা ma প্লাস f কে।
ঠিক আছে, এই একটা সমীকরণ আমরা এখান থেকে পেলাম। ঠিক আছে, এটা গেল যে বস্তু যখন একটা হরাইজন্টাল প্লেন বা সমতলে থাকছে, ঘর্ষণযুক্ত তলে থাকছে, তখনকার ত্বরণের রাশিমালা বা একটা রাশিমালা আমরা পেয়েছি। এইবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটা নততল বরাবর যদি একটা বস্তু থাকে এবং ওই নততল দিয়ে যদি বস্তুটা গতিশীল হয়, তাহলে ওই বস্তুতে কি পরিমাণ ত্বরণ আসবে সেই ত্বরণের রাশিমালা আমরা আলোচনা করব। নততলে রাখা একটা বস্তু যদি গতিশীল হয়ে যায়, তাহলে সেই বস্তু কি হবে, যত নিচের দিকে নামতে থাকবে ওর বেগ কিন্তু আস্তে আস্তে করে বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা একদম তলায় যখন আসবে তখন ওর কি পরিমাণ ত্বরণ হবে, মানে নততলে একটা বস্তুর ত্বরণ কি হবে সেটা আমরা দেখব। তবে ঘর্ষণযুক্ত নততল, মানে ঘর্ষণ নিয়ে আমরা এখানে দেখব। দেখো, যদি ঘর্ষণ না থাকতো কি হয়, মানে নিউটনের দ্বিতীয় সূত্রের যে রূপটা আমরা দেখেছিলাম, যেখানে যদি ঘর্ষণ না থাকতো তাহলে আমরা বলতাম যে জি সাইন থিটা এখানে প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ এখানে কি হচ্ছে, আরটা লম্বভাবে উপর দিকে ক্রিয়া করছে আর ডব্লিউটা এই দিকে ক্রিয়া করছে। ডব্লিউ মানে এমজি বলাই ভালো, ঠিক আছে, এমজি নিচের দিকে ক্রিয়া করছে। এই কোণটাকে যদি আমরা থিটা নিই, তাহলে এইদিকে আমরা এই কোণটাকে পেয়ে যাবো থিটা, তাহলে এইটাকে বলবো আমরা এমজি কস থিটা, আর এইদিকে একটা বল পাবো আমরা, সেটাকে বলবো আমরা এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটা বলটাকে নিচের দিকে নিয়ে এসে যদি ঘর্ষণ না থাকে, এটা অবশ্যই সমান্তরাল। ঠিক আছে, যদি এখানে ঘর্ষণ না থাকে তাহলে আমাদের এখানে নিম্নমুখী যে বল তৈরি হচ্ছে এটা কত, এমজি সাইন থিটা। এই বলের জন্য ত্বরণ হয়েছে এম এ, যদি বস্তুর ভরটা এম হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি mg sin থিটা ইজ ইকুয়াল টু ma যখন ঘর্ষণ নেই। ঠিক আছে, এত সময় পর্যন্ত আমরা ঘর্ষণটাকে নিই, তাহলে যেখান থেকে আমরা a ইজ ইকুয়াল টু কি পেয়েছি, g sin থিটা। পরিষ্কার হলো? এটাই কিন্তু নিউটনের ইকুয়েশন থেকে আমরা আমাদের পাওয়ার কথা, ঘর্ষণহীন ভাবে। এখন তো আমরা ঘর্ষণ নিয়ে ভাবতে শিখে গেছি, তাহলে এখানে কি হবে, এইখানে আমাদের আরেকটা পার্ট আসবে, যে পার্টটা হচ্ছে এই দিকে একটা বল ক্রিয়া করে যাবে, সেই বলটাকে বলবো আমরা Fe। যদি এটা গতিশীল হয়ে যায়, কেমন, যদি এটা গতিশীল হয়ে যায় তাহলে এখানে যে বলটা প্রযুক্ত হবে, মানে ওখানে হাত দিন, চলে যাও তুমি, এখন নিচে যাও, আমি এটা এখানে ভিডিও করছি। ঠিক আছে, তাহলে যখন এটা গতিশীল হয়ে গেল তখন এইদিকে যে বলটা ক্রিয়া করলো সেটা হচ্ছে Fk। তাহলে এখন আমাদের যে সমীকরণটা আসবে সেই সমীকরণটা কি আসবে সেটাই আমরা দেখবো, যে এখন আমাদের সমীকরণ কি আসবে। তাহলে এখানে আমরা যেটা লিখবো যে ma ইজ ইকুয়াল টু, আমাদের সমীকরণটা আসবে যে এর মধ্যে যে ma বস্তুর ভর যদি m হয়, তাহলে আমরা কি লিখতে পারবো, ma ইজ ইকুয়াল টু কি বল প্রযুক্ত হয়েছে এখানে, একটা হবে আমাদের mg sin থিটা মাইনাস fk, অর্থাৎ এর মধ্যে প্রযুক্ত বলটা এই দিকের বল বিযুক্ত ওই দিকের বল। ঠিক আছে, ওটাই তো আমরা আগে দেখেছি, mg sin থিটা মাইনাস fk। হ্যাঁ, fk বলছি আমরা। এখন এই fk এর মানটা আমরা ক্যালকুলেশন করে নেব, যে fk ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, fk ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, f ইজ ইকুয়াল টু আমরা কি জানি, মিউ ইনটু r। তো তার মানে মিউ কে ইনটু r, আর বসাচ্ছি আমরা fk ইজ ইকুয়াল টু আমরা বলবো মিউ কে ইনটু r। এখান থেকে আমরা r ইজ ইকুয়াল টু কি পেয়েছি, mg cos থিটা। তার মানে আমরা এখান থেকে লিখছি মিউ কে mg cos থিটা। তাহলে ওই মানটা আমরা এখানে f কে জায়গায় বসিয়ে দিতে পারি। তাহলে আমরা বসিয়ে দিয়ে দেখি কি আসে। তাহলে আমরা এখান থেকে পেলাম ma ইজ ইকুয়াল টু mg sin থিটা মাইনাস, আমরা এখান থেকে পাচ্ছি মিউ কে mg cos থিটা। ঠিক আছে, এখান থেকে দেখো, তাহলে a ইজ ইকুয়াল টু আমরা বোথ সাইড যদি mg টা কমন নিই, বা ma ইজ ইকুয়াল টু mg আমরা বোথ সাইড থেকে কমন নিলাম, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, sin থিটা মাইনাস cos থিটা থাকবে। mg টা আমরা কমন নিয়েছি, বোথ সাইড থেকে যদি আমরা m কে এলিমিনেট করি তাহলে আমরা ত্বরণটা পাবো। তাহলে a ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, g sin থিটা মাইনাস ওইখানটা মিউ ছিল, মিউ কে ছিল। ঠিক আছে, sin থিটা মাইনাস মিউ কে cos থিটা। ঠিক আছে, তাহলে অর্থাৎ এখান থেকে আমরা যেটা পেলাম a ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি g sin থিটা মাইনাস g মিউ কে g cos থিটা। দেখো, যখন ঘর্ষণ ছিল না তখন আমরা a ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম, শুধু g sin থিটা পেয়েছিলাম,
ঘর্ষণহীন ভাবে নিউটনের সমীকরণ ছিল এটা। হুম। তাহলে যখন আমরা ঘর্ষণ নিলাম তাহলে আমাদের কি হলো, একটা পার্ট ঘর্ষণের জন্য এই পার্টটা আমাদের বাদ যাচ্ছে, দেখো মিউকে জি সাইন থিটা এইটা বাদ গেল ত্বরণ, তার মানে ত্বরণটা বাড়লো না কমলো, এখানে ত্বরণ কিন্তু কমবে। যদি ঘর্ষণ না থাকতো তাহলে জি সাইন থিটা ত্বরণে ও নামতো, কিন্তু ঘর্ষণের জন্য ও একটা ত্বরণ নিয়ে নামছে, সেই ত্বরণের মানটা কত, জি সাইন থিটা মাইনাস এম কে এম মিউকে জি সাইন। এইটা গেল আমাদের ত্বরণের রাশিমালা, এটা আমাদের মনে রাখতে হবে, নতদর বরাবর আমাদের মাঝে মাঝে ম্যাথ করতে দেবে, ম্যাথ করতে গেলে এই সমীকরণটা আমাদের কাছে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা নততল বরাবর একটা বস্তু যখন গতিশীল হবে অমসৃণ অবস্থা, মানে এখানে ঘর্ষণ আছে, যদি বস্তুটা এখানে ঘর্ষণ না থাকে তাহলে তাহলে কিন্তু আর আমাদের তখন আসছে জি সাইন থিটা। হলো? আচ্ছা দেখো ঘর্ষণের মোটামুটি যে পার্টগুলো আমাদের জানা প্রয়োজন, এছাড়াও আরো আবর্ত ঘর্ষণ আছে, সেটা একটু পরে আমরা যাব। আপাতত আমরা যে জিনিসগুলো পড়লাম এইগুলোর উপরে কিছু ম্যাথ করব, আমাদের কিছু কিছু আমরা এক্সপ্রেশন পর পর করে এলাম। তাহলে কি কি এক্সপ্রেশন